এপস্টাইন ফাইলস নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? কিন্তু এই যে এত আলোচিত সব নথি, এগুলো ঠিক কিভাবে সবার সামনে এলো? এর পেছনের গল্পটা কিন্তু কোনো সাধারণ গল্প নয়। এটা একটা রুদ্ধশ্বাস রাজনৈতিক লড়াইয়ের কাহিনী। তো চলুন আজ আমরা ধাপে ধাপে সেই গল্পটাই জেনে নিই। আমরা পুরো ব্যাপারটা দেখব 5টা ধাপে। প্রথমে আসবে নির্বাচনী প্রতিশ্রুতির কথা, তারপর দেখব কংগ্রেস কিভাবে বিষয়টাতে হস্তক্ষেপ করল, এরপর সেই বিতর্কিত প্রকাশ ফাইলগুলোর ভেতরে আসলে কি ছিল, এবং সবশেষে এর পরিণতি আর যে প্রশ্নগুলো এখনও রয়ে গেছে সেগুলো নিয়ে কথা বলবো। তো এই সবকিছুর শুরু কিন্তু হয়েছিল দারুণ এক প্রতিশ্রুতি দিয়ে, স্বচ্ছতার এমন এক আশ্বাস যা মানুষের মধ্যে অসম্ভব প্রত্যাশা তৈরি করেছিল। চলুন দেখি ঠিক কি ছিল সেই প্রতিশ্রুতি। জাস্ট 3টে শব্দ, হ্যাঁ, আমি করব। এর চেয়ে সহজ আর সরাসরি উত্তর তো হয় না, তাই না? কিন্তু এই ছোট্ট একটা উত্তরই একটা বিশাল প্রত্যাশা তৈরি করে দিয়েছিল যে এবার হয়তো সব সত্যিটা সামনে আসবে। তবে পথটা এতটা সহজ ছিল না। কিন্তু দেখুন এরপর কি হলো। প্রথমে বলা হলো লিস্ট একদম ডেস্কে রেডি, আর মাত্র কয়েক মাস পরে পুরো ব্যাপারটাই নাকি একটা বড় থাপ্পাবাজি। এই যে আকাশ পাতাল তফাত, এই উল্টো ঘুরে যাওয়াটাই কিন্তু কংগ্রেসকে ভীষণভাবে খেপিয়ে তুলেছিল আর একটা বড় লড়াইয়ের জন্য মঞ্চ প্রস্তুত করে দিয়েছিল। প্রশাসন যখন তার অবস্থান থেকে পুরোপুরি সরে গেল, তখন কংগ্রেসের কয়েকজন ভাবলেন, আচ্ছা ঠিক আছে, এবার আমরাই কিছু একটা করব। আর এভাবেই শুরু হলো এক বিরল দ্বিদলীয় প্রচেষ্টা। আর তাদের হাতে ছিল একটা বিশেষ অস্ত্র, যার নাম ডিসচার্জ পিটিশন। জিনিসটা কি? এটা আসলে মার্কিন রাজনীতির একটা স্পেশাল পাওয়ার বলা যায়। খুব কম ব্যবহার হয়, কিন্তু যখন হয় তখন এটা দিয়ে কমিটির নেতাদের পাশ কাটিয়ে সরাসরি যে কোনো বিলকে ভোটের জন্য নিয়ে আসা যায়। আর ঠিক সেটাই হয়েছিল। সেপ্টেম্বরে পিটিশন ফাইল হলো। তারপর দেখুন 2 দলের সদস্যরা মিলে সই করা শুরু করলেন, আর ব্যাস 218 জনের ম্যাজিক নম্বরটা পার হয়ে গেল। ভোট আটকানোর আর কোনো উপায় রইল না। এখানেই আসল নাটক। প্রশাসন প্রথমে রিপাবলিকানদের উপর প্রচণ্ড চাপ দিচ্ছিল বিলটের বিপক্ষে ভোট দেওয়ার জন্য, কিন্তু যখন তারা দেখল যে ভোট তো হবেই আর হাতটাও প্রায় নিশ্চিত, তখন একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলল, ঠিক আছে, সবাই ফাইলের পক্ষেই ভোট দাও। মানে এটা ছিল খালিস রাজনৈতিক কৌশল। আর ভোটের ফলাফল 427-1। ভাবা যায়, মাত্র একজন বিপক্ষে। তার মানে বিলটা যখন ফ্লোরে এলো তখন এর পক্ষে সমর্থন ছিল প্রায় সবার, বিরোধীরা তখন কার্যত একঘরে। আইন তো পাশ হলো, কিন্তু গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হলো আরেক নতুন নাটক, এবার নথি প্রকাশ করা নিয়ে। আইনটা কিন্তু একদম পরিষ্কার ছিল। বলা হয়েছিল 30 দিনের মধ্যে সব নন ক্লাসিফাইড নথি পাবলিক করতে হবে। ডেডলাইন 19শে ডিসেম্বর। কোনো রকম অস্পষ্টতার সুযোগ ছিল না। কিন্তু ডেডলাইনের দিন কি হলো? বিচার বিভাগ সব ফাইল দিল না, দিল মাত্র সামান্য একটা অংশ। অনেকেই এটাকে আইনের সরাসরি লঙ্ঘন হিসেবেই দেখছিলেন। স্বাভাবিকভাবেই সবাই রেগে গেল। এমনকি যারা বিলটা বানিয়েছিলেন সেই কংগ্রেসের সদস্যরা পর্যন্ত বললেন, এটা তো সরাসরি আইনের লঙ্ঘন। চারদিকে তীব্র প্রতিক্রিয়া শুরু হলো। আর যেটুকু প্রকাশ করা হলো সেটাও ছিল একটা ব্যতিকিচ্ছিরি ব্যাপার। মানে শত শত পাতা জুড়ে শুধু কালো কালি দিয়ে ঢাকা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, অনেকেই খুব সাধারণ সফটওয়্যার ব্যবহার করেই ওই কালো করা অংশগুলো থেকে তথ্য বের করে ফেলছিল। এতে করে ধামাচাপা দেওয়ার অভিযোগটা আরও জোরালো হলো। আচ্ছা, অনেক তো নাটক হলো, এবার আসল কথায় আসা যাক। এই যে এত লক্ষ লক্ষ পাতার ফাইল, যেগুলোর জন্য এত কাণ্ড হলো, এগুলোর ভেতরে আসলে ছিলটা কি? দেখুন, এখানে অনেক কিছুই ছিল। সেলিব্রিটিদের সাথে ছবি, ব্যক্তিগত ইমেল, প্রাইভেট জেটের ফ্লাইট লগ, আবার এফবিআইকে দেওয়া কিছু উড়ো খবরও ছিল। তবে একটা কথা মাথায় রাখা খুব জরুরি, ফাইলে কারোর নাম থাকা মানেই কিন্তু তিনি দোষী এমনটা নয়। যেমন এই ইমেলটা দেখুন, এখানে রিচার্ড ব্র্যানসন এপস্টাইনকে লিখছেন। ওয়েল, এর ভাষাটা বেশ অদ্ভুত। এটা থেকে কিছুটা ধারণা পাওয়া যায় যে তাদের মধ্যে কী ধরনের কথাবার্তা হতো। এখানেও সেরকমই আরেকটা উদাহরণ, এনওয়াই জায়েন্টসের সহমালিক স্টিভ ডেশ আর অ্যাপস্টাইনের মধ্যেকার কথা।
এই ধরনের আদান-প্রদানগুলোই কিন্তু মানুষের মধ্যে প্রচণ্ড আলোড়ন ফেলেছিল। তো এই সব ফাইল প্রকাশের পর কি হলো? এর বাস্তব প্রভাবটা কি ছিল? আর কোন প্রশ্নগুলো আজও আমাদের ভাবাচ্ছে? চলুন শেষ পর্বে সেদিকেই নজর দিই। এর প্রভাব কিন্তু বিশ্বজুড়েই পড়েছিল। বেশ কয়েকজন হাই প্রোফাইল ব্যক্তিকে তাদের পদ ছাড়তে হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন যুক্তরাজ্য থেকে শুরু করে স্লোভাকিয়া, যুক্তরাষ্ট্র, অনেকেই এর জেরে বিপদে পড়েছিলেন এবং তাদের পেশাগত জীবনে এর বড় প্রভাব পড়েছিল। শেষ পর্যন্ত বিচার বিভাগ সব মিলিয়ে প্রায় ৩.৫ মিলিয়ন মানে ৩৫ লক্ষ পাতার নথি প্রকাশ করে। সংখ্যাটা কিন্তু আসলেই বিশাল। কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায় যে ৩৫ লক্ষ পৃষ্ঠা প্রকাশ করা হলো, সেটাই কি সম্পূর্ণ ফাইল ছিল? কারণ কংগ্রেসের সদস্য আর ভেতরের অনেক রিপোর্ট বলছে মোট ফাইলের সংখ্যা আসলে ৬০ লক্ষেরও বেশি হতে পারে। তাহলে বাকি ফাইলগুলো কোথায় গেল? এই যে একটা বিশাল অমিল, এটাই কিন্তু একটা বিরাট রহস্য তৈরি করেছে যা এখনও সমাধান হয়নি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আইন করে ফাইলগুলোকে সামনে তো আনা হলো, কিন্তু সত্যিকারের স্বচ্ছতা কি আদৌ এসেছে? এই বিতর্কটা কিন্তু আজও চলছে। আর এই প্রশ্নটাই আমাদের জন্য রেখে যাচ্ছে এই পুরো ঘটনাটা।